আমি নজরুল ইসলাম চৌধুরী। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমি কক্সবাজার আমাদের যে সংগ্রাম কমিটি, যেটা বঙ্গবন্ধুর নির্দেশে গঠিত হয়েছিল, সেই সংগ্রাম কমিটির তরুণ সদস্য ছিলাম এবং আমি সমন্বয়কারী ছিলাম। ৭ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্সে ভাষণ দেওয়ার পরে প্রত্যেক মহকুমায় থানায় সংগ্রাম কমিটি করার যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে 10 তারিখে মার্চের আমরা আওয়ামী লীগের সিনিয়র নেতা, অন্যান্য স্বাধীনতার পক্ষশক্তির নেতাদের নিয়ে, ছাত্র নেতাদের নিয়ে একটা সংগ্রাম কমিটি গঠন করি, যেখানে আফসার কামাল চৌধুরীর সভাপতি, তৎকালীন এমএনএ নূর আহমদ সাহেব সম্পাদক ছিলেন এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম, উসমান সরোয়ার, ডাক্তার শামসুদ্দিন, এ.কে.এম. মুজাম্মেল হক, মরহুম ইদ্রিস, ন্যাপের মরহুম সিরাজুল ইসলাম, কমিউনিস্ট পার্টির কমরেড সুরেশ সেন, আমি এবং ছাত্রনেতাদের মধ্যে কামাল হোসেন চৌধুরী, আমরা আমাদেরকে নিয়ে একটা সংগ্রাম কমিটি গঠন করা হয়। আমি তার সমন্বয়ের দায়িত্ব পালন করি। আমরা কক্সবাজারের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের ছাত্রলীগের নেতাদের মধ্যে তারা আস্তে আস্তে ট্রেনিং নিতে শুরু করে। এখানে কামাল চৌধুরীর নেতৃত্বে একটা দল, প্রাক্তন পৌর চেয়ারম্যান নুরুল আফসার, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট হাবিবুর রহমান সহ অসংখ্য ছাত্রনেতা, তাদের নেতৃত্বে ছাত্রদেরকে ব্যাপকভাবে এখানে সংগঠিত করা হয়। এখানে কক্সবাজারের বিডিআর একটা আউটপোস্ট ছিল। সেই হিসেবে কক্সবাজার আউটপোস্টে সুবেদার জোনাব আলী বলে এক বাঙালি অফিসার ছিল। সে আমাদের সাথে নিয়মিত আওয়ামী লীগ অফিসে যোগাযোগ করত। বর্তমানে যে আওয়ামী লীগের এ.কে.এম. মুজাম্মেল হক সাহেবের দেওয়া যে অফিস, সে অফিস তখনও স্বাধীনতা সংগ্রামের সময় আওয়ামী লীগের অফিস ছিল। সাধারণত আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা ছিল তখন, আমি যাদের কথা বলেছি, এনারা প্রত্যেক দিন কোনো না কোনো প্রোগ্রাম এখানে করত এবং এতে কক্সবাজারের মানুষের চেতনাকে উদ্বুদ্ধ করে রাখা, ধরে রাখার এই কাজটা ছাত্র নেতৃবৃন্দ করত। 22শে মার্চ তারিখের দিনে এই সুবেদার জনাব আলী একদিন আমাদের সাদা পোশাকে আমাদের আওয়ামী লীগ অফিসে যায়। আমরা সবাই বসা ছিলাম বিকালে। তো উনি আমাদেরকে বললেন যে মেজর রফিক সাহেব ওনাদেরকে টেলিফোনে জানাইছে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, আপনারা প্রস্তুত থাকবেন। তো জনাব আলীর সাথে আমাদের প্রোগ্রাম হলো, আমরা যদি বঙ্গবন্ধুর ঘোষণা আগে জানতে পারি তাহলে আমরা বিডিআরকে জানাবো, আর তারা যদি আগে জানতে পারে, তারা পাঞ্জাবি যে 8 জন ছিল তাদেরকে অ্যারেস্ট করে তারা আমাদেরকে জানাবে। আমরা বিচ্ছিন্নভাবে কিছু স্থানীয় পর্যায়ে অস্ত্র জোগাড় করেছিলাম। তৎকালীন মহকুমা আওয়ামী লীগের নেতাদের সাথে চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা এম আর সিদ্দিকী, জোহর আহমদ চৌধুরী, এম এ হান্নান, এম এ মন্নান সবাই আজকে লোকান্তরিত। ওনাদের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষাকারীদের মধ্যে শুধু একজনে বেঁচে আছে, সেটা হচ্ছে ওই বর্তমান পূর্তমন্ত্রী মোশাররফ হোসেন সাহেব। 25 তারিখ আমরা ছাত্র নেতৃবৃন্দ সহ আমরা এখানে লালদিঘির পাড়ে ইউনাইটেড হোটেলে আমরা রাতের খাওয়া খাচ্ছিলাম। ওই সময়ে চিটাং থেকে একটা ফোন আসলো, এটা 26 তারিখ রাত্রে। এস.এম. জামাল উদ্দিন টেলিফোন করে বলল, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, আপনারা যার যা আছে এটা নিয়ে বেরিয়ে পড়েন। খুব সংক্ষিপ্ত কথা, উত্তেজিত ছিল ভদ্রলোক। তা আমরা জেলা আওয়ামী লীগের নেতাদের ডাকার জন্য আমাদের তরুণ আওয়ামী লীগ নেতা যারা ছিল, ছাত্রলীগ নেতা নুরুল আফসার, চন্দন, লক্ষণ, আরও অনেকেই ছিল, এদেরকে বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে দিয়ে আজকে যেখানে বৌদ্ধভূমি, ওখানে সি বিচ রেস্ট হাউস, আমরা সেই জায়গায় আমরা মিলিত হয়ে আমরা কিছু আলাপ আলোচনা করে আমরা প্রোগ্রাম করি যে হাউ টু প্রকিউর আর্মস। আমাদের ওখানে থাকার মধ্যে আমরা যোগাযোগ করলাম, একজনকে দায়িত্ব দেওয়া হলো পুলিশের সাথে যোগাযোগ করার জন্য, আরেকজনকে দায়িত্ব দেওয়া হলো ফরেস্ট ডিপার্টমেন্টের অস্ত্রাগারটা লুণ্ঠন করার জন্যে। কক্সবাজার শহরে ব্ল্যাক আউট করার দায়িত্বটা আমার উপর ছিল।
ইতিমধ্যে আমরা জানতে পারি যে আমাদের বিডিআররা রিভোল্ট করে ফেলছে এবং তারা পাকিস্তানিদেরকে গ্রেপ্তার করেছে। তো সারা রাত আমরা অস্ত্র জোগাড়ের কাজে ব্যস্ত ছিলাম। খুব সকালে আমরা দেখি আওয়ামী লীগ অফিসে মিলিত হই সবাই। তখন চিটাং থেকে মেজর রফিক সাহেব টেলিফোনে জানালেন কক্সবাজারে যারা ফোর্স আছে, বিশেষ করে 5টা বিউপিতে যে সমস্ত বাঙালি ইপিআর ছিল তাদেরকে সবাইকে জোগাড় করে গাড়ি ঘোড়ার ব্যবস্থা করে কালুরঘাটের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য পাঠিয়ে দিতে বলা হলো। তা আমরা ট্রেনিংয়ের আয়োজন করলাম। কক্সবাজার প্রিপারেটরি স্কুলের মাঠে প্রাক্তন সৈনিকদের দিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উৎসাহী যুবকদের একটা বিশাল অংশকে ট্রেনিংয়ে নিয়োগ করলাম। 28 তারিখে তার 8 বেঙ্গলের সমস্ত অফিসার এবং জওয়ানদের নিয়ে বেশ কটা গাড়িতে করে অনেকটা এক কাপড়ে জিয়াউর রহমান, কর্নেল অলি এরা কক্সবাজার আসলেন। জিয়াউর রহমান আওয়ামী লীগ অফিসে গেলেন সন্ধ্যা প্রায় 6টার দিকে। জিয়াউর রহমান তার 4 জন অ্যাডভান্স পার্টিকে খুঁজতেছিল। তখন জিয়াউর রহমান আমার সাথে দীর্ঘক্ষণ আলাপ করে, আমাদের সিনিয়র নেতারাও ছিল, ওনার সমস্ত ফোর্সদের টাকা পয়সা 1 পয়সাও নাই। আজকে মাসের 28 তারিখ, ওরা বেতন পেলে বাড়িতে টাকা পাঠায়, কেউ বেতনই পায়নি এবং সবাই এক কাপড়ে। তা আমরা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেব, নোরামর সাহেব দায়িত্ব নিলেন। দোকান থেকে পায়জামা, শার্ট, লুঙ্গি এগুলো জোগাড় করে সমস্ত সৈনিকদের ব্যবস্থা করা হলো। বেতনের টাকা নিয়ে সমস্যা হলো, আমরা সোনালী ব্যাংকে যোগাযোগ করলাম। সোনালী ব্যাংকের তৎকালীন ম্যানেজার জলিল সাহেব, উনি এখনও বেঁচে আছে, চিটাগাঙে আছে। তো জলিল সাহেব আমাদেরকে জানালেন যে উনি টাকা দিতে ইচ্ছুক, কিন্তু মাস্টার রোল করে দিতে হবে। কে ফোর্সে থাকতে কত বেতন পেত, কোয়ার্টার মাস্টার জেনারেলকে ডাকা হলো, সে যাতে মাস্টার রোল তৈরি করে দেয়। এবং সোনালী ব্যাংক এবং তৎকালীন যে ট্রেজারি অফিসার, ইনি ছিল ওই প্রশাসনের কর্মকর্তা, সেকেন্ড অফিসার শহীদ চৌধুরী, উনি এখনও বেঁচে আছে। তো শহীদ চৌধুরী বললো যে আপনারা মাস্টার রোল করে দেন, আমি বেতনের মাস্টার রোলের দস্তখত করে বেতন দেবো। মাস্টার রোল তৈরি হলো। সেখানে সংগ্রাম কমিটির থেকে আফসার কামাল চৌধুরী, নোরামর সাহেব, জহির সাহেব, আমি, উসমান সরোয়ার, আমরা সবাই দস্তখত, মোজাম্মেল সাহেব, আমরা সবাই মাস্টার রোলে কাউন্টার সাইন করলাম। সেটার উপরে জিয়াউর রহমানকে বেতন দেওয়া হলো তার সমস্ত 8 বেঙ্গলের জন্য। এখানে একটা কথা আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলবো, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই যে সমস্ত পলায়নরত সৈনিকদের বেতনের ব্যবস্থা করা, কাপড় চোপড়ের ব্যবস্থা করা, এই কথাটা কিন্তু পরবর্তী সময়ে আর কেউ বলে নাই কোনোদিন। জিয়াউর রহমানের সাথে আমাদের বৈঠক হলো, কক্সবাজারে যারা ট্রেনিং দিচ্ছে কী হবে, আমাদের করণীয় কী। জিয়াউর রহমান সংগ্রাম কমিটির সাথে 2টা বৈঠক করেছে, আমি নিজেই ছিলাম। আমরা জিয়াউর রহমানকে বললাম যে এখানে একটা গেরিলা যুদ্ধের একটা সেক্টর খোলেন আপনি, আমাদের ছেলেরা গেরিলা যুদ্ধ যেতে চায়। জিয়াউর রহমান বললো যে এখানে গেরিলা যুদ্ধ সম্ভব না, কারণ এখানে আঘাত করার পরে পিছন দিকে যে পালিয়ে যাওয়ার জায়গা, সেই জায়গা নাই কক্সবাজারে, যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র বার্মা এটা একটা বৈরী দেশ ছিল। তো জিয়াউর রহমান সেটা বাদ, বরং উনি আমাদের একটা পরামর্শ দেবেন, আপনারা এখানে ট্রেনিংটা অব্যাহত রাখেন, আমি বান্দরবন গিয়ে আগরতলায় চলে যাওয়ার জন্য একটা রাস্তা ওপেন করে আপনাদের সবাইকে নিতে পাঠাবো এখান থেকে। এবং উনি মেজর শওকতকে, তৎকালীন মীর শওকত আলীকে এখানে রেখে গেলেন। শওকত আলী একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, জিয়াউর রহমানের কোনো খবর আর আসে না। ইতিমধ্যে পাঞ্জাবি কালুরঘাট ক্রস করে পটিয়া চলে আসছে পাক আর্মি। যেদিন সাতকানিয়া চলে আসে, আমাদের বান্দরবনে যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে যায়। পাঞ্জাবিরা সমানে আগুন দিয়ে জেলে জেলে আসতেছিল। তো ওরা যেদিন চকুরে এসে হত্যাকাণ্ড এবং অগ্নিসংযোগ শুরু করলো পাঞ্জাবিরা, আমরা সবাই বাধ্য হয়ে ট্যাগনাপ দিয়ে বারবাই চলে যেতে বাধ্য হলাম। আমাদের পক্ষে আর যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। সেদিন যদি জিয়াউর রহমান তার কথা মতো কক্সবাজারে ট্রেনিং নেওয়া মুক্তিযোদ্ধাদের সবাইকে বান্দরবনে নিয়ে যেত, আমরা আগরতলা চলে যেতাম এবং আমরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করতে পারতাম। এই যে আজকে লাল বার্তায় নাম ওঠা, আমাদের নামও উঠত।
আমরা বার্মায় চলে যেতে বাধ্য হয়, আমরা মুক্তিযোদ্ধার তালিকায় অংশগ্রহণ নাম উঠাইতে পারিনি। যে কক্সবাজারে পাক আর্মির একজন ক্যাপ্টেন, দুই একজন সুবেদার আর কিছু সীমিত সংখ্যক সৈন্য ছিল। বাংলাদেশের তৎকালীন ইস্ট পাকিস্তানের বিভিন্ন জায়গায় এদের পরাজয় দেখে ওরা একটা গোপনে মিটিং করতেছিল কক্সবাজার এয়ারপোর্টে। এটা খুব সকালে 9টার দিকে। সাগরের পাশ দিয়ে দিয়ে ভারতীয় বিমান আসে ঠিক সোজা এয়ারপোর্টের ওই ঘরটার মধ্যেই বোম্বিং করে। ওখানে শান্তি কমিটির যে জেলা চেয়ারম্যান ছিল সে ওখানে তাৎক্ষণিক মারা যায়, বাইদুর রহমান। তো ওরা খুব প্রথমে বিমানের আওয়াজ শুনে ওরা খুব উল্লসিত ছিল, এটা পাক বিমান মনে করিয়ে। কিন্তু পাকিস্তান যে ক্যাপ্টেন সে বুঝে গেছিল যে এটা ইন্ডিয়ান বিমান। সে জাম করে কোনো মতে রক্ষা পায়। এরপরেই সে তার অফিসে চলে আসে। অফিস বলতে বৌদ্ধভূমির পাশে যে রেস্ট হাউসটা, এটাই ছিল তার অফিস। সে ওখান থেকে তাড়াতাড়ি কাপড় চোপড়, তার যন্ত্রপাতি যা আছে এগুলো নিয়ে তার সৈন্য সামন্ত নিয়ে সে দক্ষিণ দিকে চলে যায়। কক্সবাজার মূলত 3 তারিখেই শত্রুমুক্ত হয়ে যায়, বিকাল অবধি। 3 তারিখে ওই ইন্ডিয়ান বোমের পরে এখানে পাঞ্জাবিরা সবাই পালিয়ে যায় বার্মা হয়ে। তারপরে শান্তি কমিটির যারা ছিল, এই যে কুতুবদিয়া জালাল আহমদ চৌধুরী, মহেশখালীর রশিদ মিয়া, এই যে মহেশখালীর মৌলভী জাকারিয়া, ওই জালাল আহমদ চৌধুরী আর রশিদ আহমদ তো মারাই গেছে, মৌলভী জাকারিয়া এখন পলাতক। ওরা পাঞ্জাবি চলে যাওয়ার পরে ওরাও আতঙ্কিত হয়ে বারবার দিকে পালিয়ে যায়। এবং আমি 6 তারিখে এই যে রাজাকার শান্তি কমিটির চেয়ারম্যান মেম্বার এদেরকে বার্মায় পাই। দেখলাম যে পাকিস্তানি যে ক্যাপ্টেন, তাকে বার্মা গভর্নমেন্ট একটা ডাক বাংলোর মধ্যে সারাউন্ড করে ওই হাউস অ্যারেস্ট করে রেখে দিছে। এগুলি আমি দেখি ওখানে। আবার 10 তারিখে আমরা একটা মেসেজ পাই যে আমরা যারা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ, আমরা যারা বার্মায় ছিলাম, আমাদেরকে 10 তারিখ কক্সবাজার চলে আসার জন্য ওখান থেকে একটা নির্দেশ পাঠানো হয়। 11 পয়েন্ট দিয়ে ইন্ডিয়ান আর্মি ল্যান্ড করবে, আমরা যাতে তাদেরকে রিসিভ করে এদিকে নিয়ে আসি। আমরা বার্মার থেকে এসে সোনারপাড়ার ওখানে ইন্ডিয়ান আর্মিকে আমি দেখলাম যে বিশাল বিশাল শিপ বাইরে এসে দাঁড়াইছে, ওই যে বিমানবাহী জাহাজ বিক্রম সহ। তখন আমরা ওদেরকে সোনারপাড়া বিচে রিসিভ করি। ওখানে ওই ইয়ের থেকে নামার সময় 2 জন মারা যায় ইন্ডিয়ান আর্মি। আর ওই পানিতে ডুবে সাঁতার জানতো না। বাকি 38 জনকে নিয়ে আমি রাস্তায় চলে আসি। আমার সাথে ওই অঞ্চলের আওয়ামী লীগের নেতারা ছিল, শমশা আলম চৌধুরী, তার ভাই জাফর আলম চৌধুরী, মীর জাফর চৌধুরী, চকরিয়ার এসকে শামসুল্লাহ, এই গ্রুপটা আমার সঙ্গে ছিল। আরও অনেক তরুণ মুক্তিযোদ্ধা। ইন্ডিয়ান আর্মির যে কর্নেল ক্লেয়ার, সে আমি ওই গাড়িটা ড্রাইভ করতেছিল। শমশা আলম চৌধুরীর ভাই জাফর আলম মারা গেছে, এখন একজন মুক্তিযোদ্ধা ছিল, সে গাড়ি ড্রাইভ করতেছিল। আমরা এই যে কর্নেলকে শুদ্ধ নিয়ে পিছনে একটা বাসের মধ্যে আর 38 জন সৈন্যকে ওঠাই দিয়ে অস্ত্র সহ আমরা কক্সবাজারে চলে আসি। বিকাল 5টা অবধি আমরা কক্সবাজার, 4টার দিকে কক্সবাজার শহরে ঢুকি। আমি আগেই বলেছি একটা 3 তারিখে মুক্ত হয়ে গেছে, আমরা কোথাও কোনো বাধা পাইনি। কিন্তু রাস্তায় রাস্তায় আমরা দেখতেছিলাম যে আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য উৎসাহী যুবকেরা পাঞ্জাবি চলে যাওয়ার পর ওরা রাস্তায় রাস্তায় ফ্ল্যাগ ওঠাচ্ছিল, শত শত ফ্ল্যাগ বিভিন্ন জায়গায় ওঠাচ্ছিল। আমরা কক্সবাজারে বিকেল 4:30টার দিকে কক্সবাজারে আসলাম, পপুলার মাঠ, যেটা অনেক আন্দোলন সংগ্রামের সাক্ষী। সেই মাঠে একটা গাছ ছিল, গাছতলায় দাঁড়িয়ে আমরা বক্তৃতা করলাম। ওই সময়ে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ এসে পৌঁছলেন সবাই বার্মার থেকে। তো ওখানে ফ্ল্যাগ ওঠানো হলো, পতাকা। 11 তারিখ বিকেল 5টায় পতাকা ওঠানো হলো এবং পতাকাটাকে গান সেলিউট দেওয়া হলো। তৎকালীন আমাদের ক্যাপ্টেন হারুন, উনি বার্মায় আমাদের সাথে আহত অবস্থায় ছিলেন। পরবর্তী সময়ে লেফটেন্যান্ট জেনারেল হারুন, উনি সেলিউট করলেন পতাকাকে।
বার্মিস ইন্ডিয়ান আর্মির যে কর্নেল ক্লেয়ার উনি সেলিউট করলো। তো এই পর্ব শেষ করে আমাদের নেতাদের ভাষণ শুরু হলো। তো কর্নেল আমাকে বললেন যে আমি একটু আগাগোড়া দেখবো এয়ারপোর্ট এলাকা। উনি আমাকে সাথে নিয়ে, আমাদের নেতারা বক্তৃতারত ছিল, আমাকে সাথে নিয়ে উনি বের হয়ে গেলেন। বের হয়ে এই যে সার্কিট হাউসের সামনে যেখানে বৌদ্ধভূমি, আমাকে নিয়ে সেখানে গেলেন। সেখানে আমার সঙ্গে তৎকালীন ছাত্রলীগের 2-1 নেতা ছিল, আমার এই মুহূর্তে মনে করতে পারতেছে না আমি। তো ওরা ওখানে ইয়ে করলো, যে মাথার খুলি, হাড় ঘুর, এগুলি আমি দেখেছি। ইন্ডিয়ান আর্মির কর্নেল এগুলি উনি নিজে দূরে দূরে দেখেছে, এবং খুব দুঃখ ভারাক্রান্ত মনে অনেকগুলো মাথার খুলু আমি সেখানে দেখলাম, হাড় ঘুর। ওই রেস্ট হাউসের পিছনে একটা কুয়া ছিল, কুয়াটা এখনো আছে, পাত কুয়া বলে এগুলিকে, ইট দিয়ে ঘেরা করা। ওই পাত কুয়ার মধ্যে অনেক লম্বা লম্বা চুল মহিলাদের। হিল ডাউন সার্কিট হাউসটা, এই সার্কিট হাউসে এখানে সম্মুখ যুদ্ধ কক্সবাজারে না হলেও পাঞ্জাবিরা রাজাকারদের সহযোগিতায় বিভিন্ন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধরে ধরে এখানে নিয়ে আসতো। চকরিয়ার হামিদ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, তৎকালীন বাম রাজনীতি করতো। ওই যে উকিয়ার শিক্ষক ইলিয়াস মাস্টার, এরকম আরও অনেককে ধরে ধরে, এই যে রামুর মুক্তিযোদ্ধা হারুন 3 দিন আগে মারা গেছে, প্রাক্তন থানা আওয়ামী লীগের সভাপতি মনির আলম চৌধুরী, মরহুম সৈয়দ আলম সদাগর, এদেরকে ধরে এনে এখানে খুব টর্চার করা হতো। এই টর্চারে যারা মারা যেত ওদেরকে ওখানে ফেলে দিত। কিলিং স্পট অনেক আছে, কিন্তু বাস্তব বৌদ্ধভূমি এটা, যেটা আপনারা ইতিমধ্যেই ছবি যেটা নিয়েছেন, কারণ এটা ক্যাপ্টেনের তত্ত্বাবধানে এটা বৌদ্ধভূমি, এই কিলিং স্পটটা ছিল। এই ক্যাপ্টেন এখানে থাকতো বলে সবাইকে ধরে এখানে নিয়ে আসতো। মহেশখালীতে ধরলেও এখানে আনতো, চকরিয়াতে ধরলেও এখানে নিয়ে আসতো, টেকনাফে ধরলেও এখানে নিয়ে আসতো। তো এখানে এই ক্যাপ্টেন বেশ কয়দিন টর্চার করার পর অনেকে মারা যেত। আর যারা জীবিত ছিল, অনেক টর্চার করার পরেও এই যে হামিদ তামিদ তারা জীবিত ছিল, এদেরকে টেকনাফের একটু এদিকে কল্যাণপাড়ার ওখানে নিয়ে, ওখানে একটা জিরি আছে ছড়ার মতো, ওই ছড়ার ওখানে নিয়ে গুলি করে ওখানে মারা হয় এবং তাদের লাশ ওখানে ফেলে দেওয়া হয়। তো এই কর্নেলকে নিয়ে আমি এয়ারপোর্টে যাই, কারণ এয়ারপোর্টে 6টা বোম মারা হয়েছিল, 6টা বোমের 6টা গর্ত, বিশাল বিশাল। তখন কর্নেল সাহেব আমাদেরকে বললেন যে এই গর্তগুলিতে ইমিডিয়েটলি ভরা দরকার, কারণ আমাদের বিমান নামবে, রানওয়ে রেডি করা দরকার। তা আমরা কিছু লোককে দায়িত্ব দিলাম ওখানে ট্রাকে করে মাটি টাটিয়ে গর্তগুলি ভরানোর জন্য। তো ওই গোটা এয়ারপোর্টটা চেক করতে গিয়ে এয়ারপোর্টের একদম লাস্ট মাথায়, মানে অনেকগুলো মাথার খুলি আমি দেখেছি কার্গো, এয়ারপোর্টের শেষ মাথায়, সেটাও একটা বৌদ্ধভূমি ছিল। 6 নম্বর জেটি, ফিশারি ঘাট, এগুলি বৌদ্ধভূমি ছিল না, এগুলি কিলিং স্পট ছিল। তারপরে এই পাহাড়ের নিচে আমরা যেখানে কথা বলছি, হিলটপ সার্কিট হাউস, এটার নিচেও কিছু কিলিংয়ের কথাবার্তা আমরা জানতে পেরেছি। তো এখানে কক্সবাজারের স্বাধীনতার পক্ষ শক্তির মনে অনেক দুঃখ আছে, আবার নিজেরও আছে। সেটা হচ্ছে আমরা জিয়াউর রহমানের সাথে বৈঠকে আমরা যে আলাপ আলোচনা, আমাদেরকে বান্দরবন হয়ে আগরতলায় নিয়ে গিয়ে ট্রেনিং ক্যাম্পে নিয়ে যাওয়া, উনি সেই ব্লাফটা না দিলে আমরা অনেকেই মুক্তিযুদ্ধে যেতাম, সম্মুখে যুদ্ধে যেতাম, হয় শহীদ হতাম, নতুবা গাজী হয়ে চলে আসতাম। এই কক্সবাজার জেলায় জাতীয়তাবাদী চেতনাকে উদ্বুদ্ধ করার গোটা জেলাব্যাপী না হলেও 1000 মিটিং করি, না আমি মুক্তিযোদ্ধা হতে পারিনি, কারণ ওই লালবার্তায় নাম ওঠে নাই, ভারতের থেকে ট্রেনিং নিয়ে নেই। তা আবার এই হচ্ছে কক্সবাজারের বিষয়। আমাদের এখানে আজকে সৌভাগ্যবশত আছে জনাব নজরুল ইসলাম চৌধুরী, আপনার সহকর্মী নুরুল আফসার। তো আমরা যদি একটু হাঁটতে হাঁটতে কথা বলি। ভালো। আমরা আপনি যে বলছিলেন যে মুক্তিযুদ্ধকালীন যে কথা এবং মুক্তিযুদ্ধের পূর্ব
প্রস্তুতি সবকিছু মিলে। আপনি নুরুল আফসারের কথা বলেছেন, শাহজাহানের কথা বলেছেন, আমরা এদিক দিয়ে যাই একটু এই ফুলটার দিকে, মামা এদিকে। তো সেই বিষয়ে আফসারের যদি কোনো কিছু সংযুক্ত করার কিছু থাকে। আমাদের নেতা নজরুল ভাই যা বলেছেন হুবহু সত্য এবং সঠিক কথাই বলেছেন উনি। আমরা আসলে যুদ্ধে যাওয়ার জন্য ওখানে প্রস্তুত ছিলাম। তো যাই হোক, তবুও মুক্তিযুদ্ধের বর্তমান যে সংজ্ঞা, রাষ্ট্রের সংজ্ঞা, তাতেও কিন্তু আমাদের অন্তর্ভুক্ত হওয়ার যৌক্তিকতা আছে এবং অনেকে হয়েওছে। যেমন এই যে অবাঙালি এই ইপিআর জওয়ানদেরকে মুক্তিযোদ্ধা এবং বাঙালি ইপিআর জওয়ানদের সম্মিলিত চেষ্টায় ক্যাপচার করা, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা, এটাও সংজ্ঞার মধ্যে আছে। এই জন্যই অনেকে মুক্তিযুদ্ধ তালিকা, আমাদের বড় ভাইয়ের নামও এখন মুক্তিযুদ্ধ তালিকায় হওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। তো যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে যে এখানে পাকিস্তানি হানাদার বাহিনী এখানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন সেই স্মৃতি আমরা অম্লান করে রাখতে চাই এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই জন্য আমরা কৃতার্থ, এই মানুষকে জানাতে চাই। কিন্তু নানান ব্যস্ততা, নানান ঝামেলার মধ্য দিয়ে এটা হয়ে উঠছে না। আজকের এই কাজটা খুব প্রণিধানযোগ্য একটা কাজ হলো, যাতে করে আমরা ভবিষ্যতে এই এই ইতিহাসগুলো, ঘটনাগুলো পরবর্তী প্রজন্মকে জানাতে পারি। আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমাদের স্পটের যে দৃশ্য ছবিগুলো এখন তোলা হচ্ছে, এরকম করে আসলে কেউ করেননি, কোনো কর্তৃপক্ষ বা কোনো ব্যক্তি এভাবে করেননি। যদি ছবিগুলো তোলা হচ্ছে সেগুলোও চিরঞ্জীবী হয়ে থাকবে। হয়তো এই কাঠামো, এই 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 অবস্থান এরকম থাকবে না ভবিষ্যতে, কিন্তু আমরা এখন পর্যন্ত যেটুকু আছে, যেমন যে পাকা কুয়া, আগের মতো অনেক কিছু পেয়েছি, কিছু পাইনি, অনেক কিছু পেয়েছি। তো আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা রইল। বিশেষ করে পাঞ্জাবি বাহিনীর যে ধ্বংসযজ্ঞের ইতিহাস ছবি, কিন্তু সেগুলোকে একেবারে সুগঠিত করে একটা আগামী প্রজন্মের জন্য তৈরি করা প্রয়োজন। বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশ, কাছাকাছি, এবং প্রাযুক্তিক এবং উন্নতিতেও কিছুটা খুব অচিরেই এটা আরও উন্নত হবে। কারণ আমাদের দেশের মানুষের যেহেতু ট্যাক্স পেয়িং হ্যাবিটটা গ্রো করে গেছে, সুতরাং বাংলাদেশ অর্থনৈতিকভাবে আর ঠেকবে না, কোথাও ঠেকবে না। বিদেশ থেকে এক পয়সা না আসলেও ঠেকবে না, আমাদের দেশের মানুষের টাকা দিয়ে বাংলাদেশ চলবে। এখন এই প্রয়োজনীয় কাজগুলো করা, উদ্যোগী হয়ে এই কাজগুলো করা। আপনি যে উদ্যোগের কথা বলছেন অত্যন্ত চমৎকার উদ্যোগ। ওই যে দুঃখ আছে একটা বললাম, মুক্তিযুদ্ধ তালিকায় নাম উঠাইতে পারিনি, কারণ আমাদের ছেলেরা জিজ্ঞেস করে, বলছে আপনারা মুক্তিযোদ্ধা নয় কেন? আগামী প্রজন্মের তো ইতিহাসটা জানা দরকার। ইতিহাস জানার সুযোগ, ধরেন আমাদের অ্যাডভোকেট জলিল ইসলাম সাহেব, উনি একটা বই লিখেছেন রাজনীতি আর মুক্তিযুদ্ধের সমসাময়িক কথাগুলো বলে। আমি ধারাবাহিকভাবে এগুলি পত্রিকায় লিখেছি। গোটা জেলার প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে নামগুলিও উঠিয়ে এনেছি আমি ওখানে। আমরা অচিরেই আমি এটা বই আকারে বের করব। আজকের যে প্রজন্ম, আমরা একটা কথা আমি বলি, এটা অপ্রিয় হলেও বলতে হয়, এই যে মাদকের যে আগ্রাসন, এটার থেকে বাঁচাইতে হলে আজকের প্রজন্মের ছেলেপেলেদের এই ইতিহাসের দিকে টেনে নিয়ে আসতে হবে। আজকের প্রজন্মকে খেলার মাঠে নিয়ে যেতে হবে। আজকের প্রজন্মকে কিভাবে বাংলাদেশ হলো, আজকে তো আমরা গর্ব করে বলি যে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেল। তা কীভাবে এই বাংলাদেশটা আসলো এগুলি জানতে হবে না? আজকালকার ছেলেরা তো এগুলি জানে না। অবশ্য জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অনেক প্রকল্প আসতেছে, যেই প্রকল্পগুলো খুব গভীরভাবে লক্ষ্য করলে আজকের প্রজন্ম ইতিহাস জানতে পারবে। সেজন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয়।